দ্বিতীয় বসন্ত, প্রথম পর্ব। লেখিকা ববিতা রে। বড় বোনকে দেখতে এসে ছোট বোনকে পছন্দ করেছে পাত্রপক্ষ। এই নিয়ে বাড়িতে হুলুস্থুলুস কাণ্ড বেঁধে গেল। দেখতে সুদর্শন, বুয়েট থেকে ইঞ্জিনিয়ারিং পাশ দিয়ে মোটা বেতনের সরকারি চাকরি করা পাত্রকে হাতছাড়া করতে চাইল না মেয়ের মা সুবর্ণা রানী। বাবা নিহারবাবু প্রথমে একটু গাঁইগুঁই করলেও পরে স্ত্রীর কথা মেনে নিল। বড় মেয়ে সুপ্তি ছাদের এক কোণে আনমনা হয়ে বসে আছে। কোমর ছুঁই ছুঁই ঢেউ খেলানো কুকড়ানো সুন্দর চুলগুলো মৃদু বাতাসে দোল খাচ্ছে। বাসন্তী রাঙা শাড়ির আঁচলখানা বড় অবহেলায় মাটিতে লুটিয়ে পড়েছে। টানা টানা মায়াবী চোখের কোণে বিন্দু বিন্দু জল জমেছে। চোখের জলের সাথে কাজল লেপ্টে গেছে। এতে যেন মায়া মায়া চেহারার সৌন্দর্য দ্বিগুণ বেড়ে গেছে। তুমি যতই শ্যামবর্ণ মায়াবী চেহারা নিয়ে জন্মাও না কেন, এই দেশের মানুষগুলো সুন্দরের পূজারী। এরা আসল সৌন্দর্য বলতে বোঝে গায়ের রং ধবধবে ফর্সা। ভাগ্যক্রমে ছোট বোন দীপ্তির গায়ের রং ধবধবে ফর্সা। নাকটা বোচা, চোখ দুটো ছোট ছোট, কান পর্যন্ত সিল্কি চুল। আজ দিদিকে দেখতে আসবে তাই মায়ের কথা মতো নিজের ঘরে লুকিয়েছিল দীপ্তি, কিন্তু শেষ রক্ষা হলো না। ছেলের মাসিমণি ঠিকই বাথরুম যাওয়ার নাম করে চট করে দীপ্তির ঘরে ঢুকে পড়ল। তারপর দীপ্তিকে এটা সেটা প্রশ্ন করতেই দীপ্তি ঘাবড়ে গিয়ে সব গড়গড় করে বলে দিল। ছেলের মাসিমণি দীপ্তির হাত টেনে ধরে বসার ঘরে নিয়ে আসতেই ছেলে মুগ্ধ হয়ে দীপ্তির দিকে অপলক তাকিয়ে রইল। ছেলের মাও সুপ্তিকে প্রশ্ন করা বাদ দিয়ে খুব আগ্রহ নিয়ে দীপ্তিকে পাশে বসিয়ে দিল। মুখে হাসি টেনে বলল, বাহ, ভারী মিষ্টি মেয়ে তো তুমি। তা নাম কি তোমার? দীপ্তি ভয়ে ভয়ে মাথা নিচু করে বলল, দীপ্তি। এবার কোন ক্লাসে পড়ো? এইচএসসি দিয়েছি। ভালো ভালো। ছেলের মা সুপ্তির হাতে 1000 টাকার নোট গুঁজে দিয়ে বলল, তুমি এখন যেতে পারো। সুপ্তির মুখটা অপমানে থমথমে হয়ে গেল। পা আর চলে না। কত কষ্টে যে জায়গাটা থেকে উঠে দাঁড়ালো। ছেলের মা সুপ্তির বাবাকে বলল, আপনার ছোট মেয়েকে আমাদের খুব পছন্দ হয়েছে দাদা। ঠিক এই রকম একটা ফুলের মতো ফুটফুটে মেয়ে আমার ছেলের বউ করার জন্য বহুদিন ধরে খুঁজছিলাম। সৌভিক তখনও দীপ্তির দিকে মুগ্ধ দৃষ্টিতে তাকিয়ে আছে। দীপ্তির বাবা ইতস্তত করে বলল, ইয়ে মানে? সৌভিকের মা বলল, কোনো মানে টানে শুনবো না, কিন্তু আমার বড় মেয়েটার কোনো গতি না হলে ছোট মেয়েটার বিয়ে দেব না। পাত্রের মাসিমণি বলল, দেখেন দাদা, এখন যুগ পাল্টেছে। ছোট বোনের আগেও বিয়ে হয়, এটা কোনো সমস্যা না। শুভ দিনক্ষণ দেখে আগে আপনার ছোট মেয়েটার বিয়ে হোক, তারপর না হয় বড় মেয়েকে ভালো পাত্র দেখে বিয়ে দেবেন। তাছাড়া যে বাজার পড়েছে, একসাথে তো দুটো মেয়ের বিয়ে দেওয়া সম্ভব না। সব কথাই সুপ্তির কানে গেল। মনটা বিতৃষ্ণায় ভরে গেল। মাকে ডেকে বলল, আমাকে নিয়ে চিন্তা করতে হবে না মা। ছেলেকে পছন্দ হলে দীপ্তিকে এখানেই বিয়ে দিয়ে দাও। সুবর্ণা রানী ইতস্তত করে বলল, বড় বোন রেখে ছোট বোনকে বিয়ে দিলে লোকে কি বলবে? আমার বিয়ের জন্য তো এই পাত্র এতদিন তোমার ছোট মেয়ের জন্য অপেক্ষা করবে না? তোমাদের ভাষায় ভালো পাত্র হাতছাড়া হলে পরে তোমরাই দোষারোপ করবে আমাকে। সুবর্ণা রানী মেয়ের মাথায় হাত রেখে বলল, এভাবে বলছিস কেন মা? সুপ্তি সে কথার উত্তর দিল না। বলল, মা, আমি ছাদে যাচ্ছি, তোমরা এই ফাঁকে বিয়ের কথাটা সেরে ফেলো। মাকে আর কোনো কথা বলার সুযোগ না দিয়ে সুপ্তি ব্যস্ত পায়ে ছাদে চলে গেল। সৌভিকের মাসিমণি সৌভিকের মাকে ফিসফিস করে বলল, ভাগ্যিস আমি বাথরুমে যাওয়ার বাহানায় পুরো বাসাটা ঘুরে দেখছিলাম, তা না হলে এত সুন্দর মেয়েটা হাতছাড়া হতো।
সৌভিকের মা সুমিত্রা বলল, এই বৈশাখেই ভালো দিনক্ষণ থেকে আমি ওদের 4 হাত এক করে দিতে চাই দাদা। নিহারবাবু স্ত্রীর দিকে চোখ তুলে তাকালেন। তিনি ইশারায় রাজি হয়ে যেতে বলল। তারা আগেই খোঁজ খবর নিয়ে দেখেছেন, ছেলে বড় চাকরি করে। মানিকগঞ্জ সদরে নিজেদের 5 তলা ফ্ল্যাট বাসা আছে। ছেলেরা 1 ভাই 4 বোন। বোন 4 জনের বিয়ে হয়ে গেছে। বাড়িতে শুধু দীপ্তি শ্বশুর শাশুড়ি নিয়ে থাকবে। ভাগ্য ভালো হলে ছেলে যেখানে জব করে সেখানেও নিয়ে যেতে পারে দীপ্তিকে। এই রকম সোনার টুকরো পাত্র হাতছাড়া করা ঠিক হবে না। তাছাড়া বড় মেয়ে সুপ্তি দেখতে শুনতে ভালো আর খুব গুণবতী ও ভদ্র। তার জন্য খুঁজলে ভালো ছেলে পাওয়ার ব্যাপার না। আপাতত ছোট মেয়েটার বিয়ে হোক, পরে সময় করে বড় মেয়ের বিয়ে দেওয়া যাবে। পাত্রপক্ষ আশীর্বাদের দিনক্ষণ পাকা করে। দীপ্তির কপালে হলুদ ছুঁয়ে মিষ্টি মুখ করে চলে গেল। সুপ্তি ধীরে ধীরে ছাদ থেকে নেমে নিজের ঘরে চলে গেল। মা কত করে রাতের খাওয়ার জন্য ডাকলো, সুপ্তি সাড়া দিল না। সুপ্তি কেমন অদ্ভুত কষ্ট হচ্ছে। আয়নায় নিজের চেহারা খুঁটিয়ে খুঁটিয়ে দেখল সুপ্তি। সুপ্তির প্রতিবিম্ব যেন ওকে আজ উপহাস করছে। গায়ের রংটা আরেকটু সুন্দর হলে কি এমন ক্ষতি হতো? অন্তত পাত্রপক্ষের সামনে এভাবে অপদস্থ হতে হতো না। দীপ্তির কেমন মিশ্র অনুভূতি হচ্ছে। এক মন দিদির জন্য দুঃখ অনুভব করছে, আর এক মন এত ভালো ঘরে বিয়ে হবে দেখে খুশিতে ডগমগ। আসলে দীপ্তির পড়তে ভালো লাগে না। বিয়ে হলেই পড়া থেকে চিরতরে মুক্তি মিলবে। দিদিটা তো প্রচুর পড়ুয়া, বইয়ের ভিতর সারাক্ষণ মুখ গুজে থাকে। ওর কি মাথা ব্যথা করে না? সুপ্তিকে পড়তে দেখলেও দীপ্তির আজকাল খুব মাথা ব্যথা হয়। তাছাড়া ছোটবেলা থেকেই গায়ের রং সুন্দর দেখে মায়ের আদরটা বেশিই পেয়েছে দীপ্তি। কখনো কোনো কাজও করতে দিত না মা। বিছানায় শুতেই সৌভিকের চেহারা চোখের পাতা ভেসে উঠল। দীপ্তির খুব লজ্জা লাগলো। ইস, মানুষটা তখন কেমন ড্যাব ড্যাব করে দীপ্তিকে দিকে তাকিয়েছিল। দীপ্তি সারা রাত আকাশ পাতাল ভেবেও কোনো কুলকিরানা করতে পেল না। 1 সপ্তাহ নাগাদ দীপ্তির বিয়ে ঠিক হয়েছে। এর মাঝে মা বাবা ঘটা করে সৌভিককে আশীর্বাদ করে এসেছে। বিয়ের দিনক্ষণ পাকা করে এসেছে। একদিন সকালে কোচিং শেষে রাস্তায় নামতেই দীপ্তি দেখল সৌভিক বাইকে হেলান দিয়ে দাঁড়িয়ে আছে। পরনে কালো রঙের শার্ট, চোখে কালো সানগ্লাস। দীপ্তি অসময়ে সৌভিককে দেখে শুকনো ঢোক গেল। রাস্তার অপোজিটে সৌভিককে দেখে খুব লজ্জা লাগছে, আবার ভালোও লাগছে। সৌভিক দীপ্তিকে দেখে বাইক স্টার্ট দিল। দীপ্তির সামনে জোরে ব্রেক কষে বলল, আমায় দেখে পালিয়ে যাচ্ছ বুঝি? দীপ্তির বুকে ধুকপুকানি বেড়ে গেল। এভাবে টলিউডের নায়কের মতো এন্ট্রি নিলে ক্রাশ না খেয়ে থাকা যায়? দীপ্তির বান্ধবীরা ফিসফিস করে বলল, ছেলেটা কে রে দীপ্তি? সৌভিক হেসে দিল, ভ্রুজোড়া নাচিয়ে বলল, তুমি ওদের বলনি কেন দীপ্তি আমি কে? দীপ্তি ঘাবড়ে গেল। সৌভিক বলল, চলো কাছে কোথাও ঘুরে আসি। দীপ্তি সাহস পেল না। সৌভিক বলল, একা যেতে ভয় পাচ্ছ? ওকে, নো প্রবলেম, তোমার দিদিকে ডেকে নাও। দীপ্তি সুপ্তিকে ফোন দিয়ে বলল, দিদি আমার কোচিং সেন্টারের সামনে একটু আসতে পারবি? কেন? আয় না প্লিজ। সুপ্তি বিরক্ত হয়ে বলল, অনেক কাজ পড়ে আছে, আমি এখন যেতে পারবো না। সৌভিক বলল, আমাকে ফোনটা দাও, আমি কথা বলি। দীপ্তি ফোনটা সৌভিকের হাতে দিয়ে দিতেই সৌভিক বলল, ভয় পাচ্ছেন? আপনি কে? আমি দীপ্তির হবু বর। আসলে ও আমার সাথে একা একা ঘুরতে যেতে সাহস পাচ্ছে না, আপনি আসলে যাবে। আজব, আমি কেন আপনাদের সাথে যাব? আসলে কি হবে, বোনের সাথে বোন যায় না বুঝি? সরি, অন্য বোন কি করে জানি না, তবে আমি যেতে পারবো না। আপনার সাথে আমার বিয়ে ভেঙে দীপ্তির সাথে বিয়ে ঠিক হয়েছে বলে? আপনি কি
কোনোভাবে আমাদের জেলাস ফিল করছেন? অদ্ভুত কথা বলছেন তো আপনি। সাহস থাকলে আসুন তবে। আমার সাহস আছে কি নেই আপনাকে দেখতে হবে না। অযথা ঘুরে বেরিয়ে নষ্ট করার মতো সময় আমার কাছে নেই। সরি। কথাটা বলেই সুপ্তি ফোনের লাইন কেটে দিল। অপমানে সৌভিকের মুখটা থমথমে হয়ে গেল। টিস্যু দিয়ে কপালের ঘাম মুছে নিয়ে সৌভিক বলল, তুমি আমার সাথে ঘুরতে যাবে কি না যাবে বলো। দীপ্তির খুব কান্না পেল। বিয়ে ঠিক হয়ে গেছে, 7 দিনও হয়নি। মানুষটা কেমন দীপ্তির ব্যাপারে অধিকার ফলানোর চেষ্টা করছে। দিদিটা সব কিছুতেই বাড়াবাড়ি। এলে কি এমন ক্ষতি হতো? দীপ্তির বোঝা হয়ে গেছে। দিদিটা হিংসে থেকে মানুষটার সাথে অমন রুক্ষ ব্যবহার করল। দীপ্তি বুক চিরে দীর্ঘশ্বাস ফেলে সৌভিকের বাইকের পেছনে উঠে বসল। সৌভিক এক টানে একটা দামি কফি শপের সামনে গিয়ে থামল। দীপ্তির বাম হাত চেপে ধরে একটা কফি শপে ঢুকে কোনার টেবিলে গিয়ে বসলো। বলল, তোমার দিদি কি বড্ড অহংকারী? না কি হিংসা থেকে আমার সাথে খারাপ ব্যবহার করলো? দীপ্তি কি বলবে ভেবেই পেল না। সৌভিক আবার বলল, তোমার দিদিকে বলে দিও এসব অহংকারী তেলবাজ মেয়েকে সৌভিক চৌধুরী গণনায় ধরে না। এনিওয়ে কি খাবে বলো? দীপ্তি মিনমিন করে বলল, আমি কিছু খাবো না। কেন খাবে না? তুমিও তোমার দিদির মতো ঢোঙি নাকি? দীপ্তির মনে মনে দিদির উপর খুব রাগ লাগছে। দিদিটার জন্য এই মানুষটার কাছে কতগুলো বাড়তি কথা শুনতে হলো দীপ্তিকে। সৌভিক চট করে দীপ্তির উন্মুক্ত সুন্দর কাঁধে হাত রাখল। নিচু কণ্ঠে বলল, রাগ করো না। আসলে তোমার দিদির রুক্ষ ব্যবহারে আমার মাথাটা গরম হয়ে গেছিল। অনাকাঙ্ক্ষিত স্পর্শে দীপ্তি কেঁপে উঠল। সৌভিকের হাতটা আলগা হওয়ার বদলে ধীরে ধীরে দীপ্তির পিঠে চেপে বসল। হঠাৎ আগুনের উল্কা এসে গায়ে লাগলে যেমন অনুভূতি হয়, ঠিক একই রকম অনুভূতি এই মুহূর্তে দীপ্তির হচ্ছে। দীপ্তি ভীতু কণ্ঠে বলল, কি করছেন? ছাড়ুন। কেন? আমার স্পর্শ ভালো লাগছে না তোমার? বিয়ের আগে এভাবে মেলামেশা ঠিক না। আশ্চর্য, আমরা কিভাবে মেলামেশা করছি? আমি কি তোমায় নিয়ে শুয়ে পড়েছি? জাস্ট একটু ছোঁয়াছুঁই তো। বিয়ে ঠিক হওয়ার পর এগুলো কমন ব্যাপার। দীপ্তি আর কিছুই বলার সাহস পেল না। তবে সৌভিকের হাত দীপ্তির গলা বেয়ে ধীরে ধীরে নিচে নামছে। দীপ্তি এত লজ্জা লাগছে, ইচ্ছে করছে মাটির সাথে মিশে যেতে। বিয়ে ঠিক হয়েছে 7 দিন হলো। 7 দিনের ব্যবধানে মানুষের তার কথা নেই, বার্তা নেই, এতটা ঘনিষ্ঠ আচরণ করছে। ভালোভাবে তো এখনো চেনা জানাই হলো না মানুষটার সাথে। শুধু রাতে যা একটু ফোনে কথা হতো। লোকটা কথা বলতে বেশ স্বাচ্ছন্দ্য বোধ করে। প্রথম 2 দিন খারাপ লাগলেও এখন বেশ, অবশ্য একটু একটু দীপ্তিও ভালো লাগে। লোকটা দীপ্তির বুকের নরম মাংসপেশিতে মৃদু চাপ দিতেই ব্যথায় কুঁকড়ে উঠল দীপ্তি। সৌভিক দীপ্তিকে ছেড়ে দিয়ে কেমন করে যেন হাসল। নিচু কণ্ঠে বিড়বিড় করে বলল, আমরা কবে ডেটে যাচ্ছি? কোথায়? কোথায় বোঝো না? বিয়ের আগে দুজন কোয়ালিটি টাইম স্পেন্ড করব, তারপর বিয়ে করব। অসম্ভব। কিচ্ছু অসম্ভব না। তুমি যদি দূরে কোথাও যেতে না চাও সমস্যা নেই, আমাদের ফ্ল্যাটেই আমরা। দীপ্তি শুকনো ঢোক গিলল, বলল, না না। সৌভিক দীপ্তির বাহু শক্ত করে চেপে ধরে চোখে চোখ রাখল। কেমন হিংস্র চাহনি। দীপ্তি বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না, চোখ নামিয়ে নিল। সৌভিক বলল, তোমাকে দেখার পর থেকে আমার মাথায় জাস্ট আগুন ধরে গেছে দীপ্তি। দীপ্তি ভয়ে ভয়ে বলল, আমি এখন বাসায় যাব। সে তো যাবেই, আরও কিছুক্ষণ থাকো না, আমার ভালো লাগবে। আবির চ্যাটার্জি,
বয়স 32 ছুঁই ছুঁই, দেখতে লম্বা চওড়া মেদহীন পেটানো শরীর, দেখেই বোঝা যায় নিয়মিত জিম করে। গায়ের রং শ্যামবর্ণ, তবে চোখ মুখ খুব সুন্দর। মাথায় একগাছা ঝাঁকড়া চুল, স্টাইল করে ছোট রাখা ডান গালে দাড়িতে ঘন কালো একটা তিল আছে, দেখতে বেশ লাগে। ঢাকায় নিজেদের বড় বড় দুটো শোরুম আছে। 6 বছর আগে পড়াশোনার পাট চুকিয়ে বাবার সাথে পৈতৃক ব্যবসা দেখাশোনা করে আবির। ঈদের আগে আগে শোরুমগুলোতে প্রচুর ভিড় হয়। বাসায় ফিরতে ফিরতে গভীর রাত হয়ে গেল। মাকে খাবার টেবিলে খাবার নিয়ে বসে থাকতে দেখে মনটা প্রশান্তিতে ভরে গেল, মুখে হাসি ফুটে উঠল। কৃত্রিম রাগ দেখিয়ে আবির বলল, কতবার বারণ করেছি না মা তোমাকে? এই অসুস্থ শরীরে আমার জন্য রাত দুপুরে খাবার নিয়ে বসে থাকার দরকার নেই। তৃণা রানী মন খারাপ করে বলল, তাহলে আমাকে একটা বৌমা এনে দে। আবির বুক চিরে দীর্ঘশ্বাস ফেলল, দায়সারাভাবে বলল, একটা বিয়ে করেই শখ মিটে গেছে মা, আর ইচ্ছে নেই। তৃণা রানীর মনটা বিতৃষ্ণায় ভরে গেল, চোখ রাঙিয়ে বলল, ওই ডাইনিটার জন্য তুই নিজের জীবন কেন নষ্ট করবি বাবা? সব মেয়েরা একরকম হয় না। আমি বেছে বেছে তোর জন্য মিষ্টি একটা বউ এনে দেব, দেখিস। তারপর কি হবে? বিয়ের 2 মাস পেরোতে না পেরোতেই টাকা পয়সা সোনা গয়না চুরি করে বয়ফ্রেন্ডের হাত ধরে দিন দুপুরে পালিয়ে যাবে। বর্তমান জেনারেশনের মেয়েদের প্রতি আমার একদম বিশ্বাস উঠে গেছে মা। আমি আর বিয়ে করবই না, সে দেখা যাবে তখন। ভালো কথা, তোর মেজ পিসি ফোন করেছিল। আবির ভাত খেতে খেতে বলল, কি বলল পিসি? সৌভিকের বিয়ে ঠিক হয়েছে, সামনের মাসে বিয়ে। ভালো, তুই তো বিয়েতে যাবি না? না মা। কেন বাবা? এত কোলাহল আমার ভালো লাগে না। তা বললে তো হবে না, তোর পিসি বারবার বলে দিয়েছে তোকে সাথে করে নিয়ে যেতে। আবির হাত মুখ ধুয়ে উঠে পড়ল, ঘরে যেতে যেতে বলল, সে দেখা যাবে তখন। আবিরদের প্রায় 2000 স্কোয়ার ফিটের ডুপ্লেক্স অ্যাপার্টমেন্ট। বাড়িটা ছবির মতো সুন্দর, ঝকঝকে চকচকে। পুরো বাসার দরজা জানলা কাঁচ দিয়ে ঘেরা। নিচতলায় একটা ড্রয়িং রুম, একটা রান্নাঘর, আর উপরতলায় শয়নকক্ষ। আবিরের শয়নকক্ষের সাথে বিশাল ব্যালকনি। ব্যালকনির পুরোটা জুড়ে বাহারি পদের ফুলের বাগান করেছে আবির। ফুল গাছের পাশে একটা টিয়া পাখির খাঁচা। খাঁচার ভেতরে বসে লাল রঙা ঠোঁটজোড়া দিয়ে কুটকুট করে বনরুটি ছিঁড়ছে খাচ্ছে টিয়া পাখি। আবিরকে ব্যালকনিতে আসতে দেখে টিয়া পাখির ডানা ঝাপটায়, মিষ্টি সুরে বলে, আবির আবির আবির। আবিরের মুখে হাসি ফুটে উঠল, এগিয়ে গিয়ে বলল, কি খবর বিবিসি? আবির পচা, আবির পচা, আবির পচা। টিয়া পাখিকে বিবিসি বললেই টিয়া পাখি রেগে যায় কেন? আবির বোঝে না, তবে পাখিটাকে রাগিয়ে দিয়ে খুনসুটি করতে বেশ লাগে। আবির একটা সিগারেট ধরিয়ে দোলনায় শরীর এলিয়ে দিল। বিয়ে ঠিক হওয়ার পর বড় শখ করে দোলনাটা কিনেছিল আবির, বউয়ের সাথে জ্যোৎস্না বিলাস করবে বলে। দোলনাটা এখানেই ঠিকই পড়ে আছে, আফসোস বউটা শুধু চলে গেছে। সিগারেটের নেশা আবিরের কখনোই ছিল না। পাপড়ি চলে যাওয়ার পর থেকে রোজ রাতে নিয়ম করে 2টো সিগারেট খায় আবির, তারপর ঘুমোতে যায়। মা, আমি দীপ্তির বিয়ের 3 দিন মামাবাড়ি গিয়ে থাকব। মা আঁতকে উঠল, বলল, সে কি, কেন? সুপ্তি বিরক্ত হয়ে বলল, কেন তুমি বোঝো না? দীপ্তি পাশ থেকে বলল, পালিয়ে যেতে চাইছিস দিদি? আশ্চর্য, পালাবো কেন? তাহলে আমার বিয়ের সময় তুই মামাবাড়ি যাবি কেন? এখন কি কাজ তোর ওখানে? সব কৈফিয়ত তোকে দিতে হবে কি? কেন সব সময় তুই আমাকে হিংসা করিস দিদি, আমার গায়ের রং ফর্সা বলে? সুপ্তির মনটা খারাপ হয়ে গেল। কৃত্রিম ঝাঁজ দেখিয়ে বলল, দীপ্তি মুখ সামলে কথা বল। আমার জীবনের
গুরুত্বপূর্ণ একটা মোমেন্টে তুই থাকবি না, এটা তো আমি কিছুতেই মেনে নেব না দিদি। তো কি করব, বড় বোন হয়ে ছোট বোনের বিয়েতে সংসেজে ঘুরে বেড়াবো? প্লিজ দিদি, এখন যুগ পাল্টেছে। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলল। তার বোকাশোকা ছোট বোনটার উপর সুপ্তির খুব রাগ হলো, কিন্তু প্রকাশ করল না। সৌভিকের তাকানো, কথাবার্তা সুপ্তির ভালো লাগে না। কেমন উগ্র ব্যবহার। সৌভিক ছেলে হিসেবে কেমন? আদেও ভালো করে খোঁজ খবর নিয়েছে নাকি কে জানে, নাকি শুধু সুপ্তিকে দেখলে অমন তুচ্ছ তাচ্ছিল্য করে। সৌভিকরা 5 জন বন্ধু মিলে বৃহস্পতিবার অফিসের ছুটির পর দেবুর ফ্ল্যাটে মদের আসর বসিয়েছে। সৌভিক পরপর 3 পেগ খেল। দেবু গিটারে টুংটাং সুর তুলে বলল, তোর হবু বউয়ের কি খবর সৌভিক? টেস্ট করে দেখেছিস? সৌভিক মুখ খিচিয়ে বলল, ধ্যাত, ছুতে গেলে এমন ভাব করে যেন আমি জামাই না ভাসুর লাগি। আশ্চর্য। সবগুলো বন্ধু দাঁত বের করে খিলখিল করে হেসে দিল। সৌভিক বলল, দীপ্তির ভেতরে কোনো তেজ নেই, একদম সহজ সরল, কিন্তু ওর বড় বোনটা অনেক তেজি। প্রথম দিন দেখে বুঝিনি। রিয়ান এক চোখ টিপ দিয়ে বলল, তোরই কপাল সৌভিক, একটা বোনকে বিয়ে করবি, 2টো বোন ভোগ করবি। আহা। সৌভিক কেমন করে যেন হাসলো, বলল, দীপ্তি হবে আমার ঘরের বউ, সুপ্তি হবে আমার গোপন প্রেমিকা। সুপ্তি যদি আমার অফারে রাজি না হয়, ওকে আমি কখনোই বিয়ে করতে দেব না, যত ভালো ঘর থেকেই বিয়ের সম্বন্ধ আসুক না কেন। এমন অপবাদ দেব না, পাত্রপক্ষ রাস্তা থেকেই পালাবে। হা হা হা। অবিক বলল, কি এমন দেখলি তোর বড় শালিকার মাঝে? তাছাড়া সুপ্তিকেই যদি ভালো লাগে দীপ্তির সাথে বিয়ে ভেঙে দে, এখনো সময় আছে। অসম্ভব, আমার দুজনকেই লাগবে। দীপ্তির মতো সহজ সরল মেয়েকেই আমার ঘরের বউ হিসেবে লাগবে। রিয়ান বলব, তোরই জীবন মামু, মেয়ের বাবা মা গুলো কি বোকারে? সরকারি চাকরি, ফ্ল্যাট বাড়ি দেখেই মেয়ের বিয়ে দেওয়ার জন্য পাগল হয়ে যায়, কখনো ছেলের স্বভাব চরিত্রের খোঁজ খবর নেওয়ার চেষ্টা করে না। এতে অবশ্য ভালোই হয়েছে, না হলে 65% ছেলেকেই বিয়েহীন কাটাতে হতো। সৌভিক উঠে পড়ল, বলল, অনেক রাত হয়েছে, এবার আসি রে। অভিক মাতাল হয়ে চিল্লিয়ে বলল, বইয়ের ভাগ না দিলি তোর শালির ভাগ অন্তত আমাদের দিস। সৌভিক বাঁকা হাসে, মাথা ঝাঁকিয়ে ধীর পায়ে চলে গেল। দীপ্তিকে দেখার পর থেকে রাতে ঘুম হয় না সৌভিকের। মাথা পুরো নষ্ট হয়ে গেছে। কতবার কতভাবে একান্তে সময় কাটানোর জন্য দীপ্তিকে বুঝিয়েছে সৌভিক। ভীতু মেয়েটা আর রাজিই হলো না। সৌভিক ঘড়ির দিকে দেখল, রাত 1টা বেজে 3 মিনিট। দীপ্তিকে ফোন দিল। 4-5 বার ফোনটা বেজে বেজে কেটে যাওয়ার পর দীপ্তি ঘুম ঘুম চোখে ফোন রিসিভ করল। সৌভিক কুশল বিনিময় না করে সরাসরি বলল, আগামীকাল তোমাকে আমার সাথে একটা জায়গায় যেতে হবে দীপ্তি। আমার কথা যদি না রাখো আমি বিয়ে করব না তোমাকে। দীপ্তি ভয়ে ভয়ে বলল, এসব কি বলছেন আপনি? সৌভিকের নেশা চড়ে গেছে, ভদ্রভাবে কথা বলতে খুব কষ্ট হচ্ছে। সৌভিক নেশা করলে গালাগালি দিয়ে কথা বলতে বেশি স্বাচ্ছন্দ্য বোধ করে, কিন্তু হবু বউকে গালাগালি দেওয়া যায় না। সৌভিক ফিসফিস করে বলল, ভিডিও কলে আসো না জান, তোমাকে মন ভরে দেখব। দীপ্তির খুব কান্না পেল। ভিডিও কলে আসলেই সৌভিক কেমন যেন হিংস্র চাহনিতে অপলক তাকিয়ে থাকে দীপ্তির বুকের দিকে। তারপর বিরক্ত হয়ে বলে, ওড়নাটা ফেলে দাও, ভালো লাগছে না দেখতে। তারপর আরও অনেক খারাপ কথা বলে সৌভিক। সৌভিকের নির্লজ্জ তাকানো, কথা বলার ধরন দেখে দীপ্তির আনন্দ হয় না, উল্টে লজ্জায় গা গুলোয়। দীপ্তি এক পর্যায়ে ফোন কেটে দিয়ে মিথ্যা করে বলে, নেটওয়ার্ক সমস্যা হচ্ছে, সরি। এত রাতে দীপ্তি ভিডিও কলে কথা বলার সাহস পেল না, মিথ্যা করে বলল কারেন্ট নেই। মনে মনে খুব খারাপ একটা গালি দিল সৌভিক। এক হাত দিয়ে মাথার চুলগুলো টেনে ধরে
কি যেন ভাবলো, বলল, আগামীকাল ঢাকা যাব, তোমাকে আমার সাথে যেতে হবে। দীপ্তি মিনমিন করে বলল, আমি গিয়ে কি করব? সৌভিক স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করলো, বিয়ে শপিং করতে যাব দীপ্তি, তোমার পছন্দের সব কিছু কেনাকাটা করব। বাবা মা আমাকে একা ছাড়বে না। বেশ, তবে তোমার দিদিকেও সাথে নাও। আচ্ছা। সৌভিক ফোন কেটে দিয়ে কেমন করে যেন হাসলো। তারপর রাত জেগে দীপ্তি শাড়ি পরা একটা ছবি এডিট করে নগ্ন একটা শরীর বসিয়ে দিয়ে মন ভরে দু চোখ জুড়ে দেখতে লাগলো। সকালে ঘুম থেকে উঠে সুপ্তির হাতে হাতে অনেক কাজ এগিয়ে দিল দীপ্তি। সুপ্তি বেশ অবাক হলো, ভ্রুজেরা নাচিয়ে বলল, কিরে, ঘটনা কি? সৌভিককে কেন যেন দু চোখে দেখতে পারে না দিদি। সৌভিকের সাথে ঢাকা যাওয়ার ব্যাপারে কিভাবে যে দিদিকে রাজি করাবে বুঝতেই পারছে না দীপ্তি। কিন্তু দীপ্তি তো বিয়ের আগে একা একা সৌভিকের সাথে মরে গেলেও আর কোথাও যাবে না। প্রথমবারেই খুব শিক্ষা হয়েছে। দীপ্তিকে গভীর মনোযোগ দিয়ে কিছু ভাবতে দেখে সুপ্তি দীপ্তির কাঁধে একটা হাত রাখল। চিন্তিত হয়ে বলল, কি হয়েছে রে, মুখটা অমন শুকনো লাগছে কেন? দীপ্তি কাঁদো কাঁদো কণ্ঠে বলল, আমার একটা কথা রাখবি দিদি, প্লিজ না করিস না। সুপ্তি দীর্ঘশ্বাস ফেলে বলল, বল। আমার গা ছুঁয়ে আগে কথা দে। সুপ্তি বিরক্ত হয়ে বলল, এত ঢাং না করে বল তো প্লিজ দিদি। আচ্ছা, কথা দিলাম, তোকে আমার সাথে আজ একটু ঢাকা যেতে হবে। কেন? বিয়ের মার্কেট করতে। আর কে যাবে? সৌভিকও সাথে যাবে। অসম্ভব, আমি যাব না। তুই কিন্তু আমায় কথা দিয়েছিস দিদি। সুপ্তি মাকে ডাকলো, বলল, ও মা, তুমি না দীপ্তির বিয়ের কেনাকাটা করার জন্য ঢাকা যেতে চেয়েছিলে? হ্যাঁ তো, দীপ্তির হবু বর অফার করেছে, তারা বিয়ের কেনাকাটা করতে ঢাকা যাবে। আমাদের বাড়ি থেকে কেউ যাবে কি না? গেলে তাদের সাথে যেতে পারো। এক হিসেবে ভালোই হবে মা, তোমার হবু জামাইয়ের বডি মাপ নিয়ে এই সুযোগে তার জন্য জামা জুতো কিনতে পারবে। মা সরল মনে বলল, তাহলে তো ভালোই হলো। এই দীপ্তি, তুই সৌভিককে ফোন করে বলে দে আমরাও যাব। আচ্ছা মা। সৌভিককে ফোন দিয়ে দীপ্তি সাথে মা দিদি যাওয়ার কথা বলল। সৌভিক খেপে গেল, রাগে দাঁত কিরমির করে বলল, তুমি কি গবের দীপ্তি? তোমার মা কেন আমাদের সাথে যাবে? আশ্চর্য। দীপ্তি মন খারাপ করে বলল, তাহলে কি মাকে মানা করে দেব? সৌভিক মৃদু ধমক দিয়ে বলল, খবরদার না। আচ্ছা, রেডি হও তোমরা, আমি আসছি। সৌভিক একা এলো না, বুদ্ধি করে মা আর মাসিমণিকেও সাথে নিয়ে এলো। পরপর সবাই মিলে একটা মাইক্রোবাস করে ঢাকার উদ্দেশ্যে রওনা হলো। আর মাত্র 9 দিন পর বিয়ে, অনেক কাজ পড়ে আছে। এর মাঝে সময় বের করে আর ঢাকা আসা সম্ভব হবে না। আজকেই কেনাকাটা শেষ করতে হবে। তাই বিয়ে শপিং করতে করতে অনেক রাত হয়ে গেল। বাইরে প্রচুর ঝড় বৃষ্টি, তাই ওরা আর রিস্ক নিল না। রাতটা সৌভিকের মামার বাসায় থেকে যেতে বাধ্য হলো। ফোন করে এক ফাঁকে তৃণা রানীকে বলে দিয়েছে সুমিত্রা। আনুমানিক রাত 12টার দিকে ওরা আবিদদের বাসায় পৌঁছালো। সবাই বাইরে থেকে ডিনার করে এসেছে। সারা দিন ঘোরাঘুরি করে সবাই খুব ক্লান্ত। কুশলাদি করে শুতে গেল সবাই। সুপ্তি ওয়াশরুমে গিয়েছিল, গা ম্যাচ ম্যাচ করছে। স্নান সেরে বের হলো। এখন ফ্রেশ একটা ঘুম হবে, তার আগে এক কাপ চা পেলে মন্দ হয় না। অচেনা বাড়িতে কার কাছে চা চাইবে, লজ্জা লাগছে। এসে দেখলো বসার ঘরে কেউ নেই, সবাই শুতে চলে গেছে। একজন মধ্যবয়স্কা মহিলা, সম্ভবত এই বাড়িতে কাজ করে, পোশাক দেখে তো তাই মনে হচ্ছে। সুপ্তি মহিলাকে ইশারায় ডাকে ইতস্তত করে বলল, শুভ কোথায়? সিঁড়ি দিয়ে উপরে চলে যান, ডান দিকের ঘরে আপনাগো শোবার ব্যবস্থা করা হয়েছে। আচ্ছা। সুপ্তি উপরে এসে দুটো দরজা দেখে দ্বিধায় ভুগছে, কোন ঘরে যাবে বুঝতে পারছে না। একটা দরজা সামান্য ফাঁক দেখল, আস্তে করে ঢুকে গেল। ঘরটা বেশ অন্ধকার, তবে ব্যালকনিতে টিমটিমে
হলদে রঙের আলো জ্বলছে। ঘরের ভেতরে বেলি ফুলের ঘ্রাণে ম ম করছে। এই ঘরে কাউকে না দেখে চলে যেতে নিল সুপ্তি। তখনই শুনতে পেল কেউ কণ্ঠে খুব দরদ ঢেলে গিটার বাজিয়ে গান গাইছে। সুপ্তি থমকে গেল। গানের উৎস খুঁজতে ঘুরে দাঁড়ালো। বড় সাহস সঞ্চয় করে এক পা দুপা করে ধীর পায়ে ব্যালকনির দিকে হেঁটে গেল। হলদে আলোতে একজন যুবক গিটার বাজিয়ে চোখের জোড়া বন্ধ করে এক মনে গান গাইছে। বাইরে প্রচুর বৃষ্টি হচ্ছে। বৃষ্টির ছাট এসে যুবকে চোখ মুখ আলতো করে ভিজিয়ে দিয়ে যাচ্ছে। যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায় যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায় এসো ঝড় ঝড় বৃষ্টিতে, এসো জল ভরা দৃষ্টিতে, এসো কোমল শ্যামলের ছায়া, চলে এসো তুমি চলে এসো। এক বর্ষায় যদি মন কাঁদে তুমি চলে এসো। এক বর্ষায় যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছে হাতে নিয়ে আমি তৈরি। যদিও তখন আকাশ থাকবে বৈরী, কদম গুচ্ছ নিয়ে আমি থাকবো তৈরি। উত্তাল আকাশ মেঘে মেঘে হবে কালো, ঝলকে ঝলকে নাচবে বিজলি আলো, তুমি চলে এসো। এক বর্ষায় যদি মন কাঁদে তুমি চলে এসো। এক বর্ষায় নামিবে আধার, বেলা ফুরবে ক্ষণে, মেঘমল্লা বৃষ্টিরও মনে মনে। নামবে আধার, বেলা ফুরবার ক্ষণে, মেঘমল্লা বৃষ্টিরও মনে মনে। কদম গুচ্ছ খোপায় জড়িয়ে দিয়ে, জল ভরা মাঠে নাচবো তোমায় নিয়ে, তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায় যদি মন কাঁদে তুমি চলে এসো, চলে এসো। এক বর্ষায়। এত মিষ্টি কণ্ঠ! সুপ্তি মুগ্ধ হয়ে দরজায় হেলান দিয়ে এক মনে শুনছিল। কে? আবিরের ডাকে ঘোর কাটল সুপ্তির। কাঁপা কাঁপা কণ্ঠে বলল, আমি সুপ্তি। আবির বেশ অবাক হলো। কে এই অচেনা মেয়েটা? সদ্য স্নান করেছে বোধহয়। এখনো কোমর ছুঁই ছুঁই সুন্দর চুলগুলো দিয়ে টপ টপ করে জল ঝরে পড়ছে। মেয়েটার কোমল স্নিগ্ধ মায়াবী মুখ জুড়ে অন্যরকম মাদকতা বিরাজ করছে। এত স্নিগ্ধ, এত কোমল, এত মায়া কাড়া মুখখানি সচরাচর দেখা যায় না। টিয়া পাখি ডানা ঝাপটায়, লাল ঠোঁট জোড়া নেড়ে নেড়ে মিষ্টি সুরে বলে, আবিরের বউ, আবিরের বউ, আবিরের বউ। দুজনেই চমকে উঠল। সুপ্তির ভেতর কি যেন হলো। হাত পা অসম্ভব কাঁপছে। অতিরিক্ত লজ্জায় মাথা নিচু করে ফেলল সুপ্তি। আবির টিয়া পাখিকে মৃদু ধমক দিয়ে বলল, চুপ বিবিসি। টিয়া পাখিও ঠোঁট নেড়ে সুর করে বলল, আবির পচা, আবির পচা, আবির পচা। আবির সে কথায় পাত্তা দিল না। ঘরের লাইট জ্বেলে দিয়ে বিনয়ের সুরে বলল, আপনি বোধহয় ভুল করে আমার ঘরে ঢুকে পড়েছেন। পাশের ঘরে অতিথিদের শুতে দেওয়া হয়েছে। সুপ্তি গুটি গুটি পায়ে চলে গেল। লজ্জায় আর বলা হলো না। মানুষটার গানের গলা অসম্ভব সুন্দর। সুপ্তি রাতে একটুও ঘুম হলো না। বারবার আবিরের বলা গানের লাইনগুলো কানে বাজছে। খুব প্রিয় একটা গান। মন খারাপ থাকলে বা বৃষ্টি হলে প্রায় এই গানটা তন্ময় হয়ে শোনে সুপ্তি। কণ্ঠে এত দরদ ঠেলে কার জন্য গান গাইছিল মানুষটা? নিশ্চয়ই তার প্রেমিকার জন্য। সুপ্তির খুব ইচ্ছে করছে ওই জাদুকরী কণ্ঠে আর একটা গান শুনতে। সুপ্তির এই স্বপ্ন কি এক জীবনে পূরণ হবে? কি খবর? শুনলাম বিয়ে করছো। হ্যাঁ, বিয়ে করব। তাতে তোমার কি? আমার আবার কি? এমনিই বললাম। তা বউ নিয়ে কতদিন সংসার করবা? কৃষ্ণার গা জ্বালানো কথা শুনে সৌভিকের মেজাজটা বিগড়ে যাচ্ছে। প্রায় 1.5 বছরের মতো লিভিং রিলেশনশিপে আবদ্ধ ছিল ওরা দুজন।
তারপর কৃষ্ণাই সৌভিকের চরিত্রের দোষ দিয়ে ছেড়ে দিয়ে অন্যথা বিয়ে করেছে। সৌভিকের এতে অবশ্য কিছু যায় আসে না। ভাত ছিটালে যেমন কাকের অভাব হয় না, টাকা ছিটালেও নারীর অভাব হয় না। সৌভিক যে ছাত্রজীবনেও কৃষ্ণার সাথে দীর্ঘ লিভিং রিলেশনশিপে ছিল কথাটা সৌভিকের পরিবারের কেউ জানে না, শুধু মা জানে। এতে অবশ্য ভালোই হয়েছে। বিয়ের বাজারে বেশ ডিমান্ড সৌভিকের। ছাত্র ভালো হওয়ায় ভালো রেজাল্ট, ভালো ভার্সিটি, ভালো চাকরি পেতে খুব একটা বেগ পেতে হয়নি। দীপ্তির মতো সুন্দরী একটু বোকাশোকা বউ পেলে আর কি লাগে জীবনে। সৌভিকের খুব ইচ্ছা ছিল বিয়ের আগে একান্তে দীপ্তির সাথে কিছু স্পেশাল সময় কাটানোর, অন্তত টেস্ট করে দেখা উচিত ছিল মেয়েটা আদৌ ভার্জিন কিনা। মনে মনে বলে দীপ্তি ভার্জিন, কিন্তু যেখানে নিজেই নিজেকে বিশ্বাস করে না সৌভিক, দীপ্তিকে বিশ্বাস করবে কিভাবে? পুরুষ মানুষের যতই স্বভাব চরিত্র খারাপ থাকুক, বিয়ের বাজারে সবাই ভার্জিন মেয়েই খোঁজে। তাই তো এদেশে অধিকাংশ পুরুষ উত্তাল প্রেম করার পরও নিজের প্রেমিকাকে বিয়ে করতে চায় না। ঠিকই মা বাবার পছন্দের বিনা বাক্য ব্যয়ে অল্প বয়সী মেয়েকে বিয়ে করে নেয়। কি হলো, আমার কথা শুনতে পাচ্ছ সৌভিক? সৌভিক দাঁত খিচিয়ে বলল, মাঝরাতে বালের প্যাঁচাল করার জন্য ফোন দিয়েছ কি না? তৃষ্ণা হাসল, কণ্ঠে খানিক তাচ্ছিল্য ফুটিয়ে বলল, যদি তোমার হবু বউ কোনোভাবে জানতে পারে দীর্ঘদিন বিয়ে না করেও তোমার সাথে সংসার করেছে অন্য একটা মেয়ে, তাহলে তোমাদের বিয়েটা আদৌ হবে তো সৌভিক? সৌভিক একটুও ভয় পেল না, উল্টো কৃষ্ণাকে শাসিয়ে বলল, খবরদার কৃষ্ণা, আমার হবু বউ তো বহু দূর। শ্বশুরবাড়ির কেউ যদি ভুলেও জানতে পারে আমার চরিত্র খারাপ, আমি তোমাকে জাস্ট নিজের হাতে খুন করে ফেলব। তুমি যে আমাকে এতক্ষণ ধরে ভয় দেখানোর চেষ্টা করছো, সব তো আমার ফোনে রেকর্ড হয়ে আছে। রেকর্ডিং ক্লিপটা পাঠাবো নাকি তোমার বরকে? স্বামী সন্তান নিয়ে সুখে সংসার করতেছ, সুখেই সংসার করো। আমাকে চটিয়ে দিয়ে শুধু শুধু নিজের সংসারে অশান্তি ডেকে এনো না। আমি সুখী না হলে কাউকে সুখী হতে দেব না, কাউকে না, মাইন্ড ইট। কথাগুলো বলে ফোনের লাইনটা কেটে দিল সৌভিক। খুব ইচ্ছা ছিল আজ রাতে কিছুটা সময় দীপ্তির সাথে একান্তে কাটানোর, কিন্তু অসময়ে কৃষ্ণার ফোন কল পেয়ে সব ইচ্ছা মাটি হয়ে গেল। মনটা বিতৃষ্ণায় ভরে গেল। কৃষ্ণা ভালোই প্যারা দেবে মনে হচ্ছে। না, এর একটা শক্তপোক্ত ব্যবস্থা নিতে হবে। খুব ভোরে সুপ্তির ঘুম ভাঙল। গতকাল রাতে ভেজা চুল শুকিয়ে থাকার কারণে মাথাটা ভার ভার লাগছে, কেমন গুমোট বাঁধা ব্যথাও করছে। এখন এক কাপ চা না খেলে চলবেই না। মাকেও ডাকতে ইচ্ছে করছে না। সুপ্তি একাই বিছনা ছেড়ে উঠে গেল। সিঁড়ি বেয়ে নিচে নেমে দেখল একজন মহিলা রান্না করছে, আরেকজন কেটে কুটে দিচ্ছে। সম্ভবত এরা দুজনেই কাজের লোক। এই বাড়ির মানুষেরা বোধহয় নিজে হাতে রান্না করে না, কি জানি বাবা, বড় লোকদের বড় বড় ব্যাপার। সুপ্তির তো মায়ের হাতে কিংবা নিজের হাতে রান্না করা খাবার না খেলে মুখেই রোচে না। সুপ্তি এগিয়ে গিয়ে বলল, আমি একটু চা খাবো। মাঝবয়সী মহিলা বলল, কি চা খাবেন ম্যাডাম, আমি বানিয়ে দিই? সুপ্তি ইতস্তত করে বলল, কিছু মনে না করলে আমি বানিয়ে খাই। আচ্ছা, এই দিকে আসেন ম্যাডাম, আমি বলে দিচ্ছি কোথায় কি রাখা আছে। সুপ্তি একটা পাত্রে চায়ের জন্য গরম জল করতে দিল। তাতে আদা কুচি, সামান্য লেবু কুচি, অল্প একটু কালো জিরে, 1 চিমটে নুন, পরিমাণ মতো চিনি দিয়ে জাল দিতে লাগলো। পাশে দাঁড়ানো মহিলা বেশ অবাক হলো, বলল, কিছু মনে না করলে এই চাটা আরেকটু বেশি করা বানানো যাবে ম্যাডাম? আসলে আবির দাদাও আর গিন্নিমাও এই চা খেতে পছন্দ করে। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো, মাথা নেড়ে বলল,
আচ্ছা, বানিয়ে দিচ্ছি। তৃণারানী ডায়াবেটিসের রোগী। রোজ ভোর ও বিকেলে নিয়ম করে দুবেলা হাঁটতে যেতে হয়। কাছে একটা পার্কে হাঁটতে যায়। আজ হেঁটে এসে ক্লান্ত হয়ে সোফায় বসলো। জুতোর ফিতে খুলতে খুলতে বেখেয়ালে রান্নাঘরের দিকে তাকালো। খুব অবাক হয়ে তাকিয়ে রইল তৃণারানী। একটা অল্প বয়সী মেয়ে কোমরে ওড়না গুজে এক মনে কাপে চা ঢালছে। কখনো বা কপালে ছড়িয়ে থাকা এলোমেলো চুলগুলো হাত দিয়ে সরিয়ে দিচ্ছে। দৃশ্যটা দেখতে এত ভালো লাগলো তৃণারানীর। এই মিষ্টি মেয়েটা কে? গতকাল রাতে দেখে বলে মনে তো হচ্ছে না। না, ভালো করে দেখা হয়নি। তৃণারানী বলল, দোলা, আমার চাটা দিয়ে যা। দোলা চায়ের কাপ তৃণারানীর হাতে তুলে দিল। তৃণারানী চায়ে চুমুক দিয়ে আবেশে চোখ বুজে ফেলল। বহুদিন এত স্বাদে চা খাওয়া হয় না। দোলা চা বানায়, একটুও ভালো হয় না। নুন বেশি দিলে চিনি কম হয়, চিনি বেশি দিলে আদা কুচি কম হয়, মোট কথা খাওয়া চলে। আজকের চাটা একদম পারফেক্ট হয়েছে। গরম ধোয়া ওঠা চা ফু দিয়ে চুমুক দিতেই এত ভালো লাগছে। তৃণারানী বলল, চাটা কে বানিয়েছে দোলা? দোলা হাত উঁচিয়ে সুপ্তিকে দেখালো। বলল, ওই দিদিমণি বানিয়েছে। তৃণারানী বলল, আবির বোধহয় এতক্ষণে ঘুম থেকে উঠে গেছে। আবিরের জন্য জল খাবার দিয়ে আয়, সাথে এই স্পেশাল চাটাও দিস। আচ্ছা গিন্নিমা। সুপ্তি ধীর পায়ে ড্রয়িং রুমে এসে দাঁড়ালো। এক হাতে চায়ের কাপ, অন্য হাত দিয়ে কোমরে গুজে রাখা ওড়নাটা ঠিকভাবে পরে নিল। তৃণারানী বিনয়ের সুরে বলল, তোমার কি নাম মামনি? বসো প্লিজ। সুপ্তি মিষ্টি করে একটুখানি হাসলো। আন্টিটা অনেক ভালো, দেখেই বোঝা যাচ্ছে। বড়লোক হলেও বিন্দুমাত্র অহংকার নেই। সুপ্তি ধীর কণ্ঠে বলল, সুপ্তি মজুমদার। বাহ, কোন ক্লাসে পড়ো? অনার্স 3য় বর্ষের ছাত্রী। গল্প উপন্যাস পড়ো মামনি? সুপ্তি হ্যাঁ সূচক মাথা নেড়ে বলল, অবসরে পড়ি আন্টি। কোন লেখকের বই পড়তে পছন্দ করো? সমরেশ মজুমদার। তৃণারানী হেসে দিল, বলল, আমার পছন্দের লেখক রবীন্দ্রনাথ ঠাকুর। সুপ্তি বেশ অবাক হলো, বলল, আপনিও গল্প পড়েন আন্টি? আগে প্রচুর পড়তাম, এখন তুলনামূলক কম। ও, সৌভিকের হবু বউয়ের সম্পর্কে কি হও তুমি? সুপ্তি নিচু কণ্ঠে বলল, বড় বোন। তৃণারানী বেশ অবাক হলো। সুমিত্রা ফোনে বলেছিল অবশ্য, বড় বোনকে দেখতে গিয়ে ছোট বোনের সাথে সৌভিকের বিয়ে ঠিক করে এসেছে। বড় বোনের গায়ের রং নাকি কালো, দেখতেও সুন্দর না। এই মেয়ে গায়ের রং যদি কালো হয় আর চেহারা যদি অসুন্দর হয়, তাহলে সুন্দর কাকে বলে? এত লক্ষ্মীমন্ত একটা মেয়েকে ওরা রিজেক্ট করে এসেছে। ভাবতেই তৃণারানীর মনটা খারাপ হয়ে গেল। আবির মায়ের পাশে এসে বসলো, বলল, চাটা কে বানিয়েছে গো মা? অন্যরকম টেস্ট পেলাম। সুপ্তি আবিরকে দেখে নড়ে চড়ে বসলো। গতকাল রাতে বেহায়ের মতো আবিরের ঘরে গিয়ে দাঁড়িয়েছিল। ভাবতেই লজ্জায় গায়ে কাটা দিয়ে উঠল। তৃণারানী সুপ্তির দিকে তাকিয়ে বলল, সুপ্তি মামনি বানিয়েছে। আবির সুপ্তির দিকে এক পলক তাকিয়ে বলল, বাহ, উনি দারুণ চা বানায় তো। সুপ্তি অন্যদিকে তাকিয়ে লাজুক হাসল। আবির আর সুপ্তিকে পাশাপাশি বসে থাকতে দেখে খুব সাবধানে অন্যরকম একটা ভাবনা তৃণারানীর মস্তিষ্কে ঢুকে গেল। দুজনকে বেশ মানিয়েছে। এই রকম একটা মিষ্টি মেয়েই তো তৃণারানী আবিরের বউ করার জন্য খুঁজছিল। তৃণারানী উঠে দাঁড়ালো, যেতে যেতে বলল, তোরা গল্প কর, আমি ওদিকে দেখে আসি রান্না কতদূর। আবির সুপ্তির দিকে তাকিয়ে চায়ে চুমুক দিল। মেয়েটার মুখে মায়া মায়া ভাব আছে। পদ্ম পুকুরের মতো স্বচ্ছ টলমলে চোখ দুটোতে বিষাদের ছায়া। মাথায় এলোমেলো একগাছি চুল হাত খোপা করে রেখেছে। কিছু অবাধ্য চুল কপালে লুটোপুটি খাচ্ছে।
এতে যেন মায়াবী চেহারার সৌন্দর্য শতগুণ বেড়েছে। এই সৌন্দর্য চট করে চোখে পড়ে না, গভীর মনোযোগ দিয়ে দেখতে হয়। এই মায়াবী চেহারার শ্যামকন্যাকে যদি জীবনানন্দ দাশ দেখত, তাহলে এক বসাতেই নিশ্চিত কয়েকশো কবিতা লিখে ফেলতে পারত। আবির জীবনানন্দ দাশের একটা কবিতা মনে মনে আওড়ালো। চুল তার কবেকার অন্ধকার বিদিশার নিশা, মুখ তার শ্রাবন্তীর কারুকার্য, অতি দূর সমুদ্রের পর হাল ভেঙে যে নাবিক হারিয়েছে দিশা, সবুজ ঘাসের দেশ যখন সেই চোখে দেখি, দারুচিনি দ্বীপের ভিতর তেমনই দেখেছি তারে অন্ধকারে, বলেছে সে এতদিন কোথায় ছিলে। শেষের লাইনটা আবির একটু জোরেই বলে ফেলল। সুপ্তি ইতস্তত করে বলল, জি, আমাকে কিছু বললেন? আবির মাথা চুলকে হেসে দিল, বলল, না না, আপনাকে কিছু বলিনি, আমি একটা কবিতা আবৃত্তি করার চেষ্টা করছিলাম। এনিওয়েজ, আপনি মেয়ে পক্ষের লোক, রাইট? হ্যাঁ। কনের কি হন আপনি? বড় বোন। গুণ। পড়াশোনার ক্ষতি হবে ভেবে আগেই বিয়ে করেননি, তাই না? সুপ্তি স্মিত হেসে বলল, না, আপনার ভাই রিজেক্ট করেছে। আবিরের মনটাই খারাপ হয়ে গেল। এত মিষ্টি একটা মেয়েকে সৌভিক কেন রিজেক্ট করলো? আর মেয়ে বাবা মাই বা কেমন? যে ছেলে বড় মেয়েকে রিজেক্ট করেছে, সেই ছেলের সাথেই ছোট মেয়ের বিয়ে দিয়ে দিচ্ছে। অবশ্য এটা ওনাদের ব্যক্তিগত ব্যাপার, এখানে আবিরের কিছুই বলা ঠিক হবে না। আজ শুক্রবার, আবিরদের শোরুম বন্ধ। সবাই সকালে জলখাবার খেয়ে চলে যেতে চেয়েছিল। আবিরের মা দুপুরে না খাইয়ে কিছুতেই ছাড়বে না। সৌভিক বেলা 10টার দিকে আবিরের ঘরে গিয়ে বলল, ব্রো, চলো কোথাও থেকে ঘুরে আসি, এভাবে ঘরে বসে থাকতে ভালো লাগছে না। কোথায় যাবি? লেকের পাড়ে চলো। একটা কথা ব্রো, আমি কিন্তু একা যাব না, দীপ্তিকে সাথে নিয়ে যাব। এখানে আসার পর থেকে আবার হবু বউটাকে কাছেই পাচ্ছি না। আবির হেসে দিল, বলল, তাহলে তোরা দুজন গিয়ে ঘুরে আয়, তোদের মাঝে আমাকে টানছিস কেন? না, তোমাকেও সাথে নিয়ে যাব। দীপ্তি আমাকে একটুও বিশ্বাস করে না, জীবনে একা আমার সাথে যাবে না, নিশ্চিত ওর গোয়েন্দা দিদিকে সাথে নিয়ে যাবে। আবির বিড়বিড় করে বলল, সুপ্তিও যাবে? কি বললে ব্রো? কিছু না, তুই যা, আমি রেডি হয়ে আসছি। আবির কালো কালারের শার্ট পরল, সাথে ম্যাচিং করে ডান হাতে ঘড়ি, চোখে রোদ চশমা পরে চুলগুলো হাত দিয়ে ঠিক করে নিল। তারপর গাড়ির চাবিটা হাতে নিয়ে রুম থেকে বেরিয়ে এলো। ততক্ষণে ওরাও চলে এসেছে। সুপ্তিকে দেখেই মনে হচ্ছে ওর একটু আসার ইচ্ছা ছিল না। ছোট বোনটা জোর করে নিয়ে এসছে। কেমন ছোট বোন, বড় বোনের হাত ধরে মোচারামুচড়ি করছে, যেন হাত ফসকে পালিয়ে না যায়। আবির বেখেয়ালে হেসে দিল। সুপ্তির পরনে টপের সাথে লাল স্কার্ট, গলায় ওড়না পেঁচানো, মুখে কোনো প্রসাধনীর ছোঁয়া নেই, চুলগুলো উঁচু করে বাঁধা, কপালের মাঝখানে একটা কালো টিপ। চুলগুলো ছেড়ে দিলে বোধহয় দেখতে আরও ভালো লাগতো। আবির গাড়িতে উঠে ড্রাইভিং সিটে বসলো। সৌভিক আবিরের পাশে বসলো। পেছনের সিটে দুই বোন বসলো। আবির একটু পর পর লুকিং গ্লাসে সুপ্তিকে দেখছে। কখনো বা চোখাচোখি পড়ে গেলে লাজুক হেসে দ্রুত চোখ সরিয়ে নেয়, এদিক সেদিক তাকিয়ে ব্যর্থ হয়। আবারও অবাধ্য চোখ জোড়া সুপ্তির মুখপানে চলে যায়। এই মেয়েটাকে ঠিকভাবে চেনেও না আবির, তারপরও তাকিয়ে থাকতে এত কেন ভালো লাগছে জানা নেই। ধানমন্ডি লেকের পাড়ে এসে সৌভিক দীপ্তির কান জড়িয়ে ধরে। গল্প করতে করতে অন্য পাশে চলে গেল। আবির ধীর পায়ে সুপ্তির পাশে হাঁটছে। ঝিরিঝিরি বাতাস বইছে, জলের ঢেউয়ের সাথে অজস্র ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুল ভেসে বেড়ানো দেখে সুপ্তি মুগ্ধ দৃষ্টিতে তাকালো। আবির নিঃশ্বাস বন্ধ করে এক পলক সুপ্তির দিকে তাকালো। আজ যেন বাতাসে অন্যরকম মাদকতা বিরাজ করছে। বিড়বিড় করে বলল,
অমন করে কি দেখছো মেয়ে? তুমি কি জানো ওই অবহেলে ঝরে যাওয়া কৃষ্ণচূড়া ফুলের চেয়েও শতগুণে সুন্দর তুমি? দূর থেকে আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে দেখে সৌভিকের কেমন যেন লাগলো। সৌভিক আরও একটু গম্ভীরভাবে ওদের দিকে তাকালো এবং একই সাথে খেয়াল করলো সুপ্তির মুখখানা মায়া ভরা। অসম্ভব সুন্দর চোখ মুখ, এত নিখুঁত মিষ্টি চেহারার মেয়ে সচরাচর দেখা যায় না। আশ্চর্য, সুপ্তির সুপ্ত সৌন্দর্য সৌভিক আগে কেন খেয়াল করেনি? সৌভিকের বুকের ভেতর খুব সাবধানে কি যেন উলটপালট হয়ে গেল। মাথা ফাঁকা ফাঁকা লাগছে। আবিরের সাথে সুপ্তিকে হেসে হেসে কথা বলতে দেখে অসহ্য লাগছে। মনের ভেতরে বিদঘুটে অনুভূতি অনুভব হচ্ছে। এই মুহূর্তে কি যে ইচ্ছে করছে সৌভিক নিজেও জানে না। চলবে।